বিএড কলেজ প্রযোজিত বালুরঘাট নাট্যতীর্থের নাটক সাত আড়ি। এই নাটকে অভিনয়ে অংশগ্রহণ করেছেন শ্রেয়া, সোমদত্তা, সুমন, অজিত, জগন্নাথ, দীপায়ন, সারদা, নিশা, তন্তু, কুশল, প্রতাপ, সাহেব ও রাম। মঞ্চ নির্মাণ মৃন্ময়, সুমন, দীপায়ন, প্রতাপ, কুশল ও রাম। কোরিওগ্রাফি সাহেব সুমন। আলো বিশ্বজিৎ রবিদাস, পাপাই। মঞ্চ, আবহ, নাটক এবং নির্দেশনা শুভাশিস চক্রবর্তী। শুরু হচ্ছে আজকে। আমার নাম ইলা সেন। 1925 যে বছর হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কাকুরি ট্রেন ডাকাতি করলো, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টিও সেই বছরই প্রতিষ্ঠিত হয়েছিল। আর আপনাদের মনে থাকবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেই বছরই অর্থাৎ 1925 সালেই চলে গেছে। আমার সেই বছরই জন্ম, 18ই অক্টোবর। কলকাতার বেথুন স্কুলে আমি পড়ি। 1935 থেকে 1938 পর্যন্ত আমি রাজ্যের জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। এই দেখুন আমার কত পুরস্কার। আমার মা বলে এবার এসব রাখার জন্য নাকি কলকাতায় একটা ঘর ভাড়া নিতে হবে। সাঁতার, বাস্কেটবল, ব্যাডমিন্টন আমি দারুণ খেলতে পারি। তবে আমাদের আদি নিবাস কিন্তু কলকাতায় নয়, যশোরের ঝিনাইদহের বাগুটিয়া গ্রাম। আমার বাবা চাকরির সূত্রেই কলকাতায় থাকে। ওই যে আমার বাবা নগেন্দ্রনাথ সেন, ব্রিটিশ সরকারে চাকরি করেন, বাংলার ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল। অনেক দায়িত্ব তার। মনোরমা, তোমার কি হয়েছে? সময় তো আর তোমার জন্য বসে থাকবে না। তুমি বসে পড়ো, আলু ভাজিটা হলেই হয়ে যাবে। কলকাতায় চলে এলেও ঝিনাইদহের ভাষাটা কিন্তু আমার বাবা মা বুঝতেই পারেন। এখানকার লোকেরা ভাজিকে ভাজা বলে আর বাসাকে বলে বাড়ি। বাবা এই দেখো, এবারেও কিন্তু রাজ্যের জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। প্রাউড অফ ইউ মাই ডিয়ার লেডি। তোমার উপর আমার বিশ্বাস আছে। তোমাকে অনেক দূর দৌড়াতে হবে। আমি তো দৌড়েই যাচ্ছিলাম বাবা। ইলা 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 ইলা। আমি প্রথম বাঙালি মেয়ে যে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হই। কিন্তু দুঃখের কথা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক বাতিল হয়ে যায়। আমার আর প্রথম বাঙালি মেয়ে হিসেবে অলিম্পিকে যাওয়া হয় না। এদিকে 1940 সালে পৃথিবীর রং অনেকটাই বদলে গেছে। চারিদিকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে অ্যাথলেটিক আর আমার সঙ্গ দেবে না। আমার মনের মধ্যে দোলাচল শুরু হলো। মানুষের দুঃখ দুর্দশা আমাকে ভাবাতে শুরু করলো। 1943 সালে বেথুন কলেজে পড়তে পড়তেই আমি রাজনীতিতে প্রবেশ করি। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে 50-এর মরণোত্তর চলছে, দুর্ভিক্ষ। দেশ বিদেশ থেকে বহু মহিলা কলকাতায় পালিয়ে এসে যৌন শোষণের শিকার হচ্ছে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন শিবিরে। কলকাতার পতিতালয়ে
কিছুই করছে না। আমেরিকান সৈন্যরা তাদের উপর অত্যাচার ও অপহরণে মেতে উঠেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আমরা সেই নারীদের মুক্তি চাই। এই প্রতিবাদে একদল কমিউনিস্ট মহিলা তৈরি করলো মহিলা আত্মরক্ষা সমিতি। নিজের হক নিজের ধকে, নিজের ধকে নিজের ধকে, নিজের হক নিজের ধকে, নিজের ধকে নিজের ধকে, নিজের হক নিজের ধকে। নিজের ধকে নিজের ধকে। মহিলা আত্মরক্ষা সমিতির একজন কর্মী হিসাবে আমি বলছি, আমাদের সংগঠন ভারতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে। মহিলা আত্মরক্ষার দাবি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দাবি রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে এবং অনাহারে থাকা জনগণকে রক্ষা করার কর্মসূচি গ্রহণ করতে হবে। বাংলার ঘরে খাবার নাই, সবার ঘরে খাবার চাই, 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 বাংলার ঘরে খাবার নাই, সবার ঘরে খাবার চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসের দাম বেড়েই চলেছে। আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই। নিতে চাই, নিতে চাই, নিতে চাই, নিতে চাই। কলকাতার উপকণ্ঠে থাকা রেশন দোকানগুলোকে চালু করার জন্য প্রশাসনকে বাধ্য করতে হবে। করতে হবে, করতে হবে। আর সেই সাথে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে দিনাজপুর, বাদরগঞ্জ, পাবনা এবং ছড়িয়ে যাবে বাঁকুড়াতেও। পৌঁছে যাবে এই বাংলার ঘরে ঘরে। সেই বছরই কমিউনিস্ট পার্টির সদস্য পদ আমাকে দেওয়া হয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। গ্রাম ও শহর আলাদা নয়, এই দূরত্ব মিটিয়ে ফেলা দরকার। বর্গা এবং ভাগ চাষিরা তাদের নিজেদের অধিকার বুঝে নেবে, তারা তাদের ফসলের অধিকার বুঝে নেবে। সেই বছরই কলকাতার পার্টি অফিসে যে মানুষটির সঙ্গে আমার প্রথম ভাবনাগত মিল দেখা গেল, তিনি হলেন রমেন মিত্র। বাকি পোস্টারগুলো সব লিখে ফেলো। হ্যাঁ দাদা। আজ রাতের মধ্যেই আমাদের সব পোস্টার লাগিয়ে ফেলতে হবে। রমেন দা খুব সোজা সাপটা কথা বলতেন। তার ভাবনা অত্যন্ত তীক্ষ্ণ, সহজ এবং সরল। আমি মোহিত হয়ে শুনতাম। দুর্ভিক্ষ, খাদ্যশস্যের অভাব তাকে গভীর চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। তিনি কলকাতায় থাকতেন ঠিকই, কিন্তু তার মন পড়েছিল মালদার চাপাই নবাবগঞ্জের রামকৃষ্ণপুর হাটে, তার গ্রামের বাড়ি। আমার মানুষেরা খুব কষ্টে আছে। মাতলা ভাই, আজহার, হরেক জমির ফসলের ভাগ তারা পাচ্ছে না। এদিকে মিত্র শক্তি লক্ষ লক্ষ সৈনিক কলকাতায় অবস্থান করার কারণে তাদের খাদ্য যোগানে টান পড়েছে। এসব খবর তো কেউ রাখছে না। দেশের সংকটের সময় বাড়তি চাল মজুত করে রাখা হতো, এখন আর সেটাও রাখা হচ্ছে না। তাহলে এখন কি হবে রমেন দা? আমাদের তো কিছু একটা পদক্ষেপ নিতে হবে দাদা। হ্যাঁ, তার মধ্যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে গেছে, আর তাতে বাংলার চাষ করা ধানের বেশিরভাগটাই তো নষ্ট হয়ে গেছে রমেনদা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী চার্চিলের কাছে বারবার খাদ্য আমদানির জন্য অনুমতি চাওয়া হয়েছে। কখনো আংশিক অনুমতি পাওয়া গেছে, আবার কখনো অনুমতি একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা হলো যে বাংলার মানুষ খাবেটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুপক্ষের সৈন্যদের হাত থেকে খাবার বাঁচাতে নিজের দেশে দুর্ভিক্ষ, আর এদিকে গরিব চাষিদের তেভাগার দাবি। আর সেই দাবি হলো উৎপন্ন ফসলের 2/3 পাবে কৃষক, আর 1/3 পাবে জমির মালিক। বাংলার ঘরে খাবার নাই, সবার ঘরে খাবার চাই, 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 বাংলার ঘরে খাবার নাই। সবার ঘরে খাবার চাই। স্যার, মানে হচ্ছে কি আপনারা হয়েছে নাকি জমিদারদের দিকে একটু না তাকান, তাহলে তো ওই জমিদার আর ওই চাষিদের মধ্যখানে পরে আমাদের মতো জোরদাররা তো মরি যাবে স্যার। অতই সহজে মরবেন? আপনারা হচ্ছেন 800 লজ্জা। $1000 দিলেও আপনাদের মরণ নাই। এর আগেও তো আপনাদের কাছে খবর গেছে, কিন্তু আপনাদের জমিদার তো আমাদের কথা ভাবেনি না স্যার। হুম, কিছু রাখে, যদি আরো কিছু দরকার হয়
মানে যদি অন্য কিছু মানে আমাদের গ্রামে তো সুন্দরী সুন্দরী মেয়েদের তো অভাব নেই স্যার। আমরা তো আপনাদের সেবা করার জন্য সবসময় প্রস্তুত আছি, কিন্তু আমরা তো অন্তর্যামী হতে পারি না যে আপনাদের মনে কখন কি চলতিছে, আপনারা কখন কি চান। তাই বলছিলাম কি মানে হচ্ছে কি ওই একটু মুখ ফুটে বলবেন। আপনাকে যে খবরগুলো দিতে বলা হয়েছিল সে খবরগুলো তো দেন না। শুনলাম ভাগ ও বর্গা চাষিরা নাকি নতুন কোন বিপ্লবের স্বপ্ন দেখছে, কমিউনিস্টরা স্বপ্ন দেখাচ্ছে। একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে এর পেছনে কারা আছে। স্যার এই কমিউনিস্টরা হচ্ছে বজ্জাতের ঝাড়সা, মাগুর মাছের মতো পিছলা, ধরি রাখা যায় না স্যার। ওদের চাও তো তা আপনারা বেশি পিছলা। হ্যাঁ আপনাদের তো ধরতে বলা হয়নি, শুধু খবরটা নিয়ে দেখেন যে মাছের ঝাপটা কোথায়, বুঝলেন? আমাদের কাছে জাল খোল ওই সবই আছে, দরকারে বর্ষাও। আসুন তাহলে কি স্যার আজ রাত্রিবেলা একটা নতুন ভালো না মানে এই যে জমিগুলো দেখছেন এগুলো সবাই জমিদারের স্যার। মানে ওরা যেন প্রস্তুতি নিচ্ছিল বড় কোনো ধাক্কা দেবার জন্য। এদিকে রমেনদার মনের মধ্যে ছটফটানি আমি বেশ বুঝতে পারছি, কারণ আমি নিজেই তেভাগা নিয়ে লড়াইয়ে নিজেকে সমর্পণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যোদ্ধাদের কথায় পুলিশ ওঠা বসা করে, কৃষকদের উপর তাদের শোষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। জমির খাজনা না দেওয়া হলে বাড়ি থেকে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর তারপরে তাদের সাথে জন্তুর মতো ব্যবহার করছে। ওই চণ্ডীপুরের খোদাইকে মনে পড়ে বারবার। ওর বুকটা চিরে থানার বাইরে একটা গাছের সাথে বেঁধে রেখেছিল ওই নাচল থানার পুলিশ। ওর চিৎকারে মনে হচ্ছিল আমাদের বিপ্লব যেন কত ঠুনকো। ওর ওই আর্তনাদ আমাকে এখনো ঘুমোতে দেয় না। প্রগতিশীল এবং সংস্কার মুক্ত হবার শপথ নিয়েছি বলে বিধি বা ঈশ্বরে বিশ্বাস করি না। বিশ্বাস করি বিজ্ঞানে, অ্যাকশনের অপোজিট রিঅ্যাকশনে। তেভাগা মিলবে রমেনদা, তেভাগা মিলবে। আমি আপনার পাশে আছি। আমাদের জীবনটা যে এইদিকে প্রবাহিত হবে আমি তখনও ভাবতে পারিনি। মানুষটাকে যত দেখছি তার দুঃখ কষ্টগুলো যেন নিজের মনে হচ্ছে। তুমি কি কিছু বললেই না? হই না তো। আপনি কি কিছু শুনতে পেলেন? আচ্ছা আচ্ছা রমেনদা, আমি বলছি আমরা এই আন্দোলনে একসাথে পথ হাঁটতে পারি না? আমার মনে হয় আমরা একসাথে আরো অনেক কিছু করতে পারি না। 1945 ফাল্গুনী পূর্ণিমার দিন আমার বিয়ে হলো মালদা জেলার চাঁপাইনবাবগঞ্জের রামকৃষ্ণপুর হাটের জমিদার পরিবারের ছেলে রমেন মিত্রের সাথে। কথা করিব বর্ণন রণে সাজিল রে তার শোকের
52 সালে মাঘ মাসের শেষে দেবাগারোর অনেক কৃষক দিল সাহসে রণে সাজিল রে রণ যায় রণরঙ্কা বাজিল রে। পৃষ্ঠে বাঁধি ঘন তীর চোল লইয়া করে এলাঞ্চি পাহারা দেয় পাতিরামে পরে রণে। তখন আমার 20 বছর বয়স। চণ্ডীপুরের সমস্ত আদিবাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত হলো, নাচ হলো, গান হলো, আরো কত কি। আমি যে এত বড় জমিদার পরিবারের বউ হব এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। রমেনকে দেখে কখনো মনেই হয়নি যে সে এত বড় জমিদার পরিবারের ছেলে, কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ তাকে এখান থেকে বের করে নিয়ে আসতে বাধ্য করে। কতক দূর হইতে গাড়ি কতক দূরে যায়, বড় রাস্তা ছাড়ি গাড়ি গায়ের পথে যায়। এক ধারে উঁচা পাহাড় এক ধারে বাড়ি, শুনু শুনি পথে মোটর যায় গুড়ি গুড়ি রণে সাজিল রে রণ যায় রণরঙ্কা বাজিল রে। তুমি আমাদের আদিবাসীদের সর্দার মাতলা ভাই, সময় এসেছে, এখন আর চুপ করে বসে থাকা সম্ভব না। গায়ের মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে রমেন। এখন থেকে 7 আরি জিন নয়, এখন থেকে 14 আরি জিন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। 7 আটি জিন মানে 7 আটি ধান। এতদিন কৃষকরা 20 আটি ধানের মধ্যে 3 আটি ধান পেত, কিন্তু এখন কৃষকের দাবি 3 ভাগের 2 ভাগ। বিয়ের পর আমি জানতে পারলাম এই জমিদার পরিবার অনেক আগে থেকেই কৃষকদের তেভাগা দেয়। রমেনের প্রতি আমার ভালোবাসা, ভরসা, বিশ্বাস যেন আরো বেড়ে গেল। একদিন রাতে রমেন আমাকে বলল, ইলা, তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই ফাল্গুনী রাতের সাদা জ্যোৎস্না জানে সেই কথা, কিন্তু আমি মানুষের থেকেও বেশি গুরুত্ব দিই মতাদর্শে। আর আমার মতাদর্শ বলে আমাকে এখানে থেকে এখানকার দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে হবে। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না রমেন? এটা তো বিশ্বাসের কথা নয় ইলা, তুমি আমাকে ভুল বুঝো না। পার্টিও এটাই চায় যে আমি এখানে থেকে এখানকার আদিবাসী কৃষকদের নেতৃত্ব দিই। বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় রমেন, আমার কাছে গুরুত্বপূর্ণ দুটো মানুষের একসাথে থাকা। আর এই একসাথে থাকতে গেলে মতের অমিল হলে চলে না। আমি আমার রাজনৈতিক কর্মধারায় পরিবর্তন করতে চলেছি। হয়তো পথটা অনেকটাই কঠিন হবে, কারণ আমি আমার জমিদারির সমস্তটাই ছেড়ে দিয়েছি অনেকদিন আগেই, আর এখন পুরোপুরি এই পথেই হাঁটতে চাই। জমিদারি আমার কোন কাজে? কিন্তু তুমি কি আমার সঙ্গ চাইছো না? আমি আমার সমস্তটা তোমাকে জানালাম, যদি পারো তো সঙ্গ দিও। তুমি নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছো, আর যদি না পারো তাহলে আমাকে ক্ষমা করো। পার্টি আমার কর্মতৎপরতা দেখে জেলার কৃষক সমিতির সেক্রেটারি মনোনীত করেছে, আর এখন এখান থেকে সরে আসা আমার পক্ষে সম্ভব নয়। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমি নিজেই তো তোমার চিন্তনে অনুপ্রাণিত। আমি তোমার সঙ্গে থাকতে চাই, পাশে থাকতে চাই। আমি নিজেও স্বপ্ন দেখেছি শ্রেণীচ্যুত সমাজে। কলেজে পড়াকালীন পাঠ নিয়েছি ডি ক্লাসের, মার্কসের ভাষায় যাকে বলে শ্রেণীচ্যুত হতে শেখা। আমি ওই মানুষগুলোর সঙ্গে একাত্ম হতে চাই রমেন। মোর নাম এইভাবে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই রমেন। তাহলে সমস্ত হিন্দুয়ানি সংস্কার যা পিছুটান তৈরি করে, সেই সমস্ত সংস্কারকে পেছনে ফেলে এগিয়ে এসো। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু
প্রিয় তুমি মোর জীবনে সাধনা। রমেনের বন্ধু আলতাফ মিয়ার উদ্যোগে কৃষ্ণ গোবিন্দপুরে খোলা হলো মহিলা শিক্ষার স্কুল। আমি সেখানে পড়ানো শুরু করলাম। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে। 3 মাসের মধ্যে 3 থেকে 50 জনে এসে দাঁড়ালো ছাত্রীর সংখ্যা। 1946 সেই ভয়ঙ্কর দাঙ্গার পথ ধরেই এলো বিচ্ছিন্ন স্বাধীনতার দিন। 1947 14 আগস্ট রাতে তৈরি এলো পাকিস্তান। ইলামিত্র রমিন মিত্রের বসত ভিটা রামকৃষ্ণপুর হাট ভারতের মালদা জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলায়। তারা রয়ে গেলেন পূর্ব পাকিস্তানে। তারা তখন অনেকটা স্থিমিত, বিক্ষুব্ধ চাষিদের অনেকেই বিক্ষিপ্ত হয়ে গেছে। আর এদিকে অনেকেই তখন নতুন পাকিস্তানের আনন্দে বিভোর। আর মুসলিম লীগ কমিউনিস্টদের খুঁজে খুঁজে জেলবন্দি আর হত্যা করতে শুরু করলো। চণ্ডীপুরের আদিবাসী ও সাঁওতাল অধ্যুষিত এলাকায় ইলামিত্র হয়ে উঠলেন তাদের রানীমা। এভাবে সংগ্রাম তিনি ধরে রেখেছেন। আর এদিকে মাক্কা মাঝির নেতৃত্বে শুরু হয়েছে তীর ধনুক চালানো ও লাঠি খেলার অভ্যাস। ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! জয় রানীমা জয়! জয় রানীমা জয়! জয় রানীমা জয়! জয় রানীমা জয়! নতুন দেশ পাকিস্তান জন্ম নেওয়ায় আমাদের কোনো পরিবর্তন হয়নি। তোমরা জানো যে আমাদের সংখ্যা দিনে দিনে কমে আসছে, কিন্তু জমির ফসলকে কেন্দ্র করে আমাদের এই আন্দোলন কিন্তু বন্ধ হবার নয়। নতুন পাকিস্তানের স্বপ্নে যারা বুক পেতে বসে আছে অনেক কিছু পাবার আশায়, দিনের শেষে তারা কিন্তু কিছুই পাবে না। ঠিক ঠিক যেমন করে আমরা তেভাগা পাইনি, তেভাগ আমাদের অধিকার। হ্যাঁ হ্যাঁ, তেভাগ আমাদের অধিকার। আর এই অধিকার আমরা নেবই কাকা। আপনি বলেন তো আমাদের কি করতে হবে? নতুন করে বলার কিছু নাই আজহার, সবই তো জানিস। দেশের অবস্থা ভালো না, দেশে খাদ্য খাবার নাই, এইভাবে আর চলতেছে না। হ্যাঁ, গায়ে গঞ্জে শ্রমিক মজুর লেবার কৃষক সবাই একজোট হয়েছে ঠিকই, সেটাও আর কঠিন টিকবে এটাই এখন বড় প্রশ্ন। সাধারণ মানুষের আগায় আসা উচিত। দেশের নেতৃত্ব দেওয়ার মতো একটা নেতা দরকার। আজহার মাথা কাকা, আপনি আমাদের কমিউনিস্ট নেতা, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো। আর সাথে রমেন ভাই তো আছে। আপনি শুধু হুকুম দেন। আপনি যদি বলেন ওই যোদ্ধার নিমাই সাহার তেলে মিলে আগুন জ্বালা দিই, কি বলেন সকলে? ওই জানোয়ারটার শরীরে অনেক তেল ধরছে কাকা। আগুন জ্বালা কি করবি আজাদ? আগুন জ্বালালে কি তোর পেটের ক্ষুধা মিটবে? তোর জমিতে ফসল ফলবে? উল্টে এর জন্য তোকে অনেক খেসারতি দিতে হবে। এই খেসারতের জন্য তুই কোনোদিন কল্পনাও করতে পারিস খেসারত। তাহলে কিসের জন্য এই অস্ত্র শিক্ষা? এই অস্ত্রের কি দাম? কিসের জন্য নিজের সবকিছু দিয়ে এই লড়াই নেমেছি কাকা? আপনি তো দেখতেছি নিজেই হেরে যাওয়ার কথা বলতেছেন। এটাকে হেরে যাওয়া বলে না রে আজহার, এটাকে হেরে যাওয়া বলে না। মাথায় একটু বুদ্ধি রাখ। দেশের অবস্থা এমনিতেই ভালো না, তারপর কলকাতার নোয়াখালীর দাঙ্গার আগুন এখনো ঠিকঠাক নেবে নাই, সে খবর রাখিস। তার মধ্যে তুই হইছিস হিন্দু, তুই হচ্ছিস মুসলমান, আর তোর ওই যোদ্ধার কাকা। মোবাইলটা একটু বন্ধ করে না প্লিজ। তুই হচ্ছিস মুসলমান আর তোর কাকা ওই যোদ্ধার নিমাই সাহা সে হচ্ছে হিন্দু। বুঝতে পারতেছিস কিছু? না, বুঝতে পারতেছি না।
তবে এতটুকু বুঝতে পারতেছি, ওর তেলের মিলে আগুন জ্বালাই দিলে আমার রাগটা কিছুটা কমবে। আচ্ছা কাকা, পুপাড়ার উপর যে চণ্ডীপুরে দেখা যায় না কেন? ও কি অন্ধকারে গা ঢাকা দিছে? কারা ওর বউকে তুলে নিয়ে গেল? কেন তুলে নিয়ে গেল? কারণ ও খাজনা দেবে না বলছিল, তাই তো? এসব আমরা সব জানি না আধার, সব জানি, আমরা কেউ কিছু ভুলিনি। তারপর সালারা পিছনে ঝুলাই দিল। খুদাই কি পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলের ভেতর মারতে মারতে আত্মহত্যা করে ফেললো। তারপর ওই গাছে ঝুলাই দিল। খুদাই সে চিৎকার শুনতে পান কাকা, শুনতে পান? এই সব কিছুর জন্য দায়ী ওই জানোয়ার নিমাই সাহা। ওই শালা রানিমা রমেন দাস সব কথা পুলিশে গেল, আমরা সব জানি, সব। কিন্তু আমার কাছে বড় প্রমাণ নাই, তাই বল না। হ্যাঁ, আমরা এর একটা বিহিত চাই। বিহিত চাই। কি চেয়েছিল আমাদের খুদাই? পেটের ভাত, খিদার ভাত, হাতের চাল জমি থেকে তোলার জন্য নিজের সব কিছু দিয়ে দিছিল, সব কিছু। কৃষকরা নিজের টাকা লাগায় জমি চাষ করবে আর ফল ভোগ করবে ওই জমিদার আজবদাররা। আমি থাকতে এটার হতে দেবো না, মাথা কিছুটাই হতে দেবো না, সত্যিই হতে দেবো না। কি করবি? কি করবি আহার? কি করবি? লড়াই করবি? লড়াই কি দিয়ে লড়াই করবি? একটা ফাঁক, তারপর তো শরীরটা এইখানে ছটফট করতে করতে শেষ হয়ে যাবে। কিছু করতে পারবো না রে আমরা। চোখের জল শুকায় যাবে, বুকের রক্ত শুকায় যাবে, আমরা কেউ কিছু করতে পারবো না। গুলির নিচে চাপা পড়ে যাবো আমরা সবাই, চাপা পড়ে যাবে এই চণ্ডীপুর। আমাদের কিছু নাই রে আল্লাহ, আমাদের কিছু নাই। আছে কাকা, আছে। তোমার আমি আছি, আমার তুমি আছো। আমাদের তীর আছে, ধনুক আছে, ঘরে মেলা অস্ত্র আছে, যার ঘরে যা আছে তাই দিয়ে নেমে পড়বো। আমাদের কাস্তে আছে, হাতুড়ি আছে, কোদাল আছে, বেলসা আছে। সবচেয়ে বড় কথা, বুকের মধ্যে আগুন আছে। সেই আগুন দিয়ে ওদের সালাই পুরাই মেরে তবে আমি বলবো ইনশাল্লাহ। এসো রমেন, এসো। আচ্ছা, তুমি এভাবে যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়াও না, পুলিশের চর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। সে ভয় আমার নাই মাত্রা ভাই। রবীন্দ্র, এই জায়গা তুমি সবটা একটা সময় তো আমাদেরই ছিল। ওই ইংরেজরা 1793 চিরস্থায়ী বন্দোবস্ত আমাদের সবকিছু কেড়ে নিছে। তারপরে মহাজন শ্রেণী বিষ পড়ার মতো আমাদের শোষণ করতেছে। দেভাগার ডাক উঠেছে আবার। এইবার আর পিছনে ফিরে তাকার আর কোনো সময় নাই মাত্রা ভাই। খোদায়ের কথাগুলো মনে আছে এখনো। পুলিশের বুটের তলাতেও বেটা বুক ফুলায়া বলছিল, আর কিছু না, শুধু তেভাগা চাই, তেভাগা চাই, তেভাগা চাই। ওর এই বলিদান বৃথা যাবে না মাত্রা ভাই, বৃথা যাবে না মাত্রা ভাই। রানীমা জয়, রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। 1949 সালের শেষের দিকে রানীমা তখন অন্তঃসত্ত্বা, সময় প্রায় হয়ে এসেছে। দেশভাগের আগে ও পরে যে দাঙ্গা লেগেছিল, আসলে দাঙ্গার নামে ক্ষমতাবানদের করা সেটা ছিল হত্যাকাণ্ড, আর কিছু নয়। আমি কিছুদিনের জন্য কলকাতা যাচ্ছি, সন্তান ভূমিষ্ঠ হবার পর আমি ফিরে আসব। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে যাও, যাও ওই কাস্তে হাতে তুলে নাও, যাও নিজেদের জমিতে যাও, সেখান থেকে ধান কেটে নিয়ে এসে জমা করো মাতলা ভাইয়ের খলানে। এই মাতলা ভাইয়ের খলানি হবে আমাদের কৃষক আন্দোলনের খলান।
এইখান থেকেই আমাদের কৃষক আন্দোলনের শুরু। আমাদের ভুলে গেলে চলবে না দেভাগার প্রথম 2 শহীদের কথা, সমীর উদ্দিন আর শিবরাম মাঝির কথা। এরা কিন্তু দাঙ্গার ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমান হাতে হাত রেখে কৃষকের অধিকারের জন্য নিজেদের প্রাণ দিয়েছে। আমাদের বোঝা দরকার এই দাঙ্গা হচ্ছে শাসকের হাতিয়ার। আমাদের ভুলে গেলে চলবে না দিনাজপুরের খাপুরের সেই 22 জন শহীদের কথা, যাদের মধ্যে একজন মহিলাও ছিল। আর আমাদের কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ ভাইয়ের দেখার স্বপ্ন আমরা সত্যি করেই ছাড়বো। আর আমাদের দাবি একটাই, তেভাগা চাই, তেভাগা চাই, তেভাগা চাই, তেভাগা চাই। আমি কৃষক নেত্রী ইলা মিত্র বলছি, তোমরা যাও নিজেদের জমিতে যাও, সেখান থেকে ধান কেটে নিয়ে এসে জমা করো মাতলা ভাইয়ের খলানে। 7 আড়ি জিন নয়, 14 আড়ি জিন, তেভাগা চাই। রামচন্দ্রপুরে বর্গা চাষিরা 500 বিঘা জমির ধান কেটে মাতলা সর্দারের খলানে নিয়ে আসে। পুত্র সন্তানের জন্ম দিয়ে মাত্র 16 দিনের সন্তানকে শাশুড়ির হাতে তুলে দিয়ে ফিরে আসি আমরা। কৃষক সবার খলানে ঠিক হয়। এখন থেকে সমস্ত জমির ধান মাড়াই করে তার 2 ভাগ যাবে চাষিদের ঘরে, আর 1 ভাগ যাবে জমিদার আর জোরদারদের খলানে। এই খবরে জোরদার থেকে জমিদারের উস্কানিতে 1950 সালে 5ই জানুয়ারি চণ্ডীপুরকে ঘিরে ফেললো পুলিশরা। চললো গুলি। অনেক চাষি মারা গেল, তারপর উত্তেজিত জনতার আক্রোশ থেকে বাঁচল না পুলিশ। পুলিশ মারা গেল, একজন কনস্টেবল আর 4 জন।
সাউদার রহমানের ছদ্মবেশে ইন্ডিয়ান হয়ে পালিয়ে যাওয়ার সময়। এত দেরি হচ্ছে কেন? এত তো দেরি হওয়ার কথা নয়, ট্রেন আসছে না কেন এখনো? ঘড়ি দেখে চিনতে পারে পুলিশ। রোহনপুর স্টেশনে ধরা পড়েন আমাদের রানীমা। এত দেরি হচ্ছে? মিসেস ইলা মিত্র, you are under arrest! জায়গায় ঘুরতে যাওয়ার তোমার অপশন থাকে তাহলে অবশ্যই একবার ইসলামাবাদ যাও, মনে হবে যেন জান্নাত। স্যার আপনি গেছিলেন? গেছিলাম মানে লড়কে লিয়া পাকিস্তান তো একদিন ঘুরে আসবো না। মাগরিবের নামাজও আদা করে এসেছি কাসিম আলী খান মসজিদ থেকে, আর তারপর ফিরে এসে এসব রক্ত টক্ত এসব আমার ভালো লাগছে না ওয়াসিম। আমি কিন্তু আর ওই সালে ঢুকছি না। স্যার কাল রাতে ঘুম হয়নি স্যার, দেখতে তো পাচ্ছেন স্যার পেটটা কেমন ফুলে আছে। ওইটা না করাতে পারলে তোমার ঘুম আমি বার করবো আজকে। তোমার ওই পেটের চামড়া দিয়ে ডুকডুকি বানিয়ে ইসলামাবাদে বেঁচে আসবো। ডুকডুকি বাজিয়ে লোকজন জড় করলো তোমাদেরকে মারার জন্য। তোমরা কি জায়নামাজ পেতে বসেছিলে? আল্লাহ তোমাদের গুনাহ একদম মাফ করবে না। এত সময় লাগছে কেন? স্যার ওরা কিছুতে মুখ খুলছে না স্যার। খাদে তিনজনকে নিয়ে এসো। চল 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 আমি ভায়োলেন্স পছন্দ করি, কিন্তু আপনার লাল রক্ত দেখে তো আমি ভায়োলেন্স হয়ে যাচ্ছি। আপনারা তো লাল ইনকিলাব বলেন, বলেন ইনকিলাব বলেন, ইনকিলাব বলেন, ইনকিলাব ইনকিলাব বলেন, ইনকিলাব। আপনাকে একটা জিনিস স্বীকার করতে বলছি, আপনি করছেন না। কেন কেন করছেন না? আমি কিছু জানি না। এই এই তিনজনকে ধরো। ওকে স্যার। ধরো যদি বলিস সবকটাকে ছেড়ে দেবো, না বললে চলতেই থাকবে। কি চলতেই থাকবে, চলতেই থাকবে। এখনো সময় আছে। জল খাবি? জল খাবি?
আমার খুব সাফোকেটিং লাগছে, একটা সিগার দাও। ওকে স্যার। না মিত্র, কাগজটা ওকে স্যার। বের করো। আই স্যার। এই যে না, এটা সাদা কাগজ। ওকে স্যার। আপনাকে এই কাগজটাতে সই করতে হবে। সই না করলে আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হবে। 1 ঘন্টা সময় আছে আপনার কাছে। সইটা করিয়ে নেবেন। ওকে স্যার। আরে স্যার, একদম নড়াচড়া করছে না। ওকে, নিয়ে এসো। আমার সামনে আমার সব সাথীরা চুপ করে বসে আছে, দেখে আমার বুকের
আমি জ্ঞান হারালাম। ওরা আমার পরনের কাপড় আমাকে ফেরত দিয়ে গেল। রাত প্রায় 12টা। আমাকে সম্ভবত এসআই এর কোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই বিষয়ে নিশ্চিত ছিলাম না। ওরা আমাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে আরো বেশি হিংস্র হয়ে ওঠে স্বীকারোক্তি আদায়ের জন্য। আমার পা দুটোকে লাঠির মধ্যে চেপে ক্রমাগত চাপ দিতে থাকে। ওদের ভাষায় এটা একটা পাকিস্তানি ইনজেকশন। স্বীকারোক্তি দিয়েছে? এইবার উনি স্বীকার করবেন। वसीम, यस सर। देखो तो कैंटीन ডিম শুদ্ধ হয়েছে কিনা। ওকে স্যার। কাদের দেখো তো স্যার। এত রাতে ডিম কি করবেন স্যার? 4টে। 4টে ওকে। কাদের 4টে ওকে স্যার। স্যার এত রাতে ডিম খাবেন না স্যার, নইলে আমার মতন অবস্থা হবে। তোমার কি মনে হয় ওয়াসিম, কমিউনিস্টরা দেশভাগ সাপোর্ট করেছে? স্যার এটা বুঝি না স্যার। শুনেছিলাম 14ই আগস্ট পাকিস্তানি পতাকা উত্তোলনের সময় এনার স্বামী রমেন মিত্র নাকি সেদিন উপস্থিত ছিলেন। কমিউনিজমের এত হিসাব তোমার ওই মোটা মাথায় ঢুকবে না ওয়াসিম। এটাই তো এদের মতাদর্শ, যে এরা সেকুলার ব্লাডি কমিউনিস্ট। স্যার এক কাজ করো ওয়াসিম, স্যার ডিমগুলো শাড়ির তলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। স্যার এই তো খুব গরম ডিম স্যার। কোনো কথা নয়, ভেতরে ঢোকাও। ওকে স্যার।
9ই জানুয়ারি সকালে আমার জ্ঞান ফিরে এলো। চৈত্র, শুনছেন? আপনার স্বামী আপনাকে এখানে ফেলে ইন্ডিয়ায় পালিয়ে গেছে, সাথে মাত্রাবাজিও আছে। আমরা জানি ওদেরকে ধরতে পারলেই প্রথমে করবে পাকিস্তানি ইনজেকশন। আপনি বলে দিন মিস্টার শিলামিত্র, যে এই ষড়যন্ত্রে আপনার স্বামী আপনাকে দিয়ে বলিয়েছে। বলে দিন আপনার স্বামী আপনাকে আমাদের কাছে ফেলে ইন্ডিয়ায় পালিয়ে গেছে। আপনি এখনো বুঝতে পারছেন না কমরেড? বুঝতে পারছেন না? এইটুকু বলে আমার বিশ্বাস ভাঙা যাবে না অফিসার। আপনাদের সমস্ত সাথী এক এক করে শেষ, সময় শেষ হয়ে গেছে তাদের। দেভাটা আপনারা পাবেন না। হ্যাঁ, আপনাদের ভয়ে হয়তো কিছু জমিদার এতে রাজি থাকবে, কিন্তু এটাই ফাইনাল সলিউশন না। পাকিস্তানে মুসলিম লীগ আর হিন্দুস্তানে কংগ্রেস তা প্রমাণ করেছে যে কমিউনিস্টরা কৃষকদের উস্কানি দিচ্ছে, আর সাধারণ মানুষ সে কথা বিশ্বাসও করেছে। পাকিস্তানি সরকার আপনাদের সস্তা দিতে রাজি আছে। বলুন বলুন। আমার স্বামীর জমিদারের দিকে আমি কোনোদিন ফিরেও তাকাইনি। আমার স্বামীও তাকায়নি, কিন্তু আপনাদের দেখে আমার খারাপ লাগছে যে একজন কৃষককেও আপনারা রাজসাক্ষী করতে পারেননি। 60 লক্ষ কৃষক ভাই বোনের আন্দোলন বৃথা যাবে না অফিসার, বৃথা যাবে। ওরা আমার ডান পায়ের গোড়ালিতে একটা পেরেক ঢুকিয়ে দিল। বলে দিন, আমরা কিন্তু আবার রাতে আসবো। তখন যদি আপনি স্বীকারোক্তি না দেন, তাহলে একের পর এক সিপাহী এসে আপনাকে ধর্ষণ করবে। মিত্র, শুনছেন? 1 by 1।
রাতে দারোগার সিপাহীরা আবার আসে, আবার হুমকি দেয় স্বীকারোক্তি আদায়ের জন্য। বল ওদের কে নিতে দিয়েছিল, বল কে নিতে দিয়েছিল, বল। ধরো না, ওরা আমাকে মেঝেতে ফেলে হাত দুটোকে চেপে ধরে ধর্ষণ করতে শুরু করে। জানুয়ারি 1950 সকালে আবার জ্ঞান ফিরে এলো। আমার শরীর থেকে তখন দারুণ ভাবে রক্ত ঝরছে, রক্তে আবার পরনের কাপড় চোপড় ভিজে গেছে। তারপর সম্ভবত নাচল থানা থেকে ওরা আমাকে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়। তখন আমার শরীরে ভীষণ জ্বর। স্যার 105-এর উপরে আছে। ইনজেকশনটা দিয়ে দাও। আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনি আপনি রামকৃষ্ণপুর হাটের জমিদার বাড়ির বৌমা, আমাদের রানীমা। আপনাকে তো চিনলাম না। আমি জানি, আমি আপনাদের পাশের গ্রাম হরিশ্চন্দ্রপুর মালদা, সেখানেই থাকতাম। দেশ ভাগের পর এখানে চলে আসি। আপনি ভালো হয়ে যাবেন রানীমা, ভালো হয়ে যাবেন। এরপর আমাকে আরো বিভিন্ন জায়গায় টানাটানি করা হবে। স্ট্রেচারে উঠতে না চাইলে কোমরের লাঠির বাড়ি মেরে নিয়ে যাওয়া হবে। একদিন রাতে রমেন আমার
আর মাতলা ভাই ঢাকা শহরে গা ঢাকা দিয়ে রয়েছে। এটা তুমি একদম চিন্তা করো না। জনতার চাপে পড়ে মুসলিম লীগ সরকার তোমাকে প্যারোলে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তোমার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হবে। তুমি একদম ভালো হয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের রানীমা সংস্কার মুক্ত মনস্ক হওয়া সত্ত্বেও আদালতে তার জবানবন্দি দিতে চাননি। কিন্তু জেলে বন্দী থাকা অবস্থায় পুরুষতান্ত্রিক সমাজের ভয়। কিন্তু ভানু দেবী বলে একজন তারই দলকর্মী, তিনি তাকে জোর করায় রানীমা 1950 সালে তার জবানবন্দি দিতে রাজি হয়। এরপর আরো কত কত গল্প। সোনার বাংলা ছেড়ে ইন্ডিয়াতে আসা, তারপর সব শেষে 2002 সালে 13ই অক্টোবর 76 বছর বয়সে আমার মৃত্যু। কৃষক দিল সাহসে রণে সাজিল রে রণ যায় রণ